সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলা নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন ছাত্র ও পরিবহন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি ছাত্র দলের প্যানেলের সদস্য। সাইফুল্লাহ, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকেও ধন্যবাদ। আমাকে ভিওডি বাংলা পরিবারকে ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, আমি পড়াশোনা করছি জাপানিজ স্টাডিজ বিভাগ। আমার সেশন 2017-18। আমার হল জৌলক হল। আর আমি আসন্ন ডাকসু নির্বাচনে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী। আমার প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ধন্যবাদ। আমরা আলোচনায় চলে যাই। আজকে আপনাদের গণসংযোগ, যেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ঘোষিত যে শিডিউল ছিল, সেটির শিডিউলের আওতায় আপনারা চলে আসলেন। অর্থাৎ এখন থেকে আপনাদের নির্বাচন কমিশন কর্তৃক যে আইন কানুন এবং নিয়ম শৃঙ্খলা যেগুলো আছে, সেগুলোর ভেতরে থেকে আপনাদের প্রচারণা চালাতে হবে। আপনাদের প্রচারণা কেমন চলছে? শুরুতে জানতে চাইব কেমন চলছে আর কি দেখছেন। দেখেন, আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক যে প্যানেলটি ঘোষিত হয়েছে, এটি কিন্তু একটি নির্বাচিত প্যানেল। নির্বাচিত প্যানেল এই অর্থে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেলটি আমরা প্রকাশ করেছি, সেটি আমাদের দলীয় অভ্যন্তরীণ ফোরামে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই সুপার নেতৃবৃন্দ রয়েছে এবং সেন্ট্রালের যে সুপার নেতৃবৃন্দ রয়েছে, তাদের ভোটাভুটির মাধ্যমে এই প্যানেলটি নির্বাচিত হয়েছে। এবং এই প্যানেলটি আসলে মূলত একটি ইনক্লুসিভ প্যানেল, যেখানে আপনি জুলাই শহীদ পরিবারের সদস্য রয়েছে, যেখানে আপনি আদিবাসী পাবেন, যেখানে আপনি ক্রীড়াঙ্গনে ক্রীড়াবিদ পাবেন, যেখানে আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাবেন, যেখানে আপনি সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিবর্গ পাবেন। তো আমরা আসলে সবার সংমিশ্রণে আমরা একটি প্যানেল দিতে পেরেছি। এবং এই প্যানেলটি দেওয়ার পরে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই প্রচারণা শুরু করার আগেই কিন্তু আমরা একটা ব্যাপক সাড়া পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে। এবং শিক্ষার্থীরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাছ থেকে কিন্তু এরকম প্যানেল হবে এটা আসলে তারা আশা করেনি। এবং এই আমাদের যে ইনক্লুসিভ যে প্যানেলটি হয়েছে, এই প্যানেলটি দেওয়ার পরে কিন্তু ক্যাম্পাসের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এবং পুরা কীরকম চেঞ্জ হয়েছে, শিক্ষার্থীরা আমাদেরকে খুবই পজিটিভলি তারা গ্রহণ করছে, খুবই তারা ওয়েলকাম করছে আমাদেরকে। তো এটি আসলে আমরা যখন শিক্ষার্থীদের সাথে আমরা যখন দেখা করতে গেছি, কথা বলতে গিয়েছি, তারা আমাদের প্রতি খুবই পজিটিভ ছিল। এবং তারা আমাদের থেকে প্রত্যাশা করে যে আগামীর যে বাংলাদেশ, আগামীর যে ডাকসু হতে যাচ্ছে, সেখানে যাতে আমরা শিক্ষার্থীদের সাথে একসাথে হয়ে কাজ করি। এবং সেই ব্যাপারে তারাও আশাবাদ ব্যক্ত করেছেন। আর যেহেতু আজকে থেকে নির্বাচন কমিশনার কর্তৃক যে ডেট দেওয়া হয়েছে, যেহেতু আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে, আমরা সর্বপ্রথম আজকে আমাদের যে ভিসি চত্বরে অবস্থিত যে ৭১-এর স্মৃতি চিরন্তন যেই জায়গাটি রয়েছে, সেখানে আমরা ৭১-এর শহীদদেরকে স্মরণ করে আমরা মূলত আজকের এই আমাদের প্রচারণাটি শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ৭১ এবং ২৪ এই দুটিকে ধারণ করে বাংলাদেশের অস্তিত্ব, এবং ৭১ যদি না থাকে ২৪ আসলে এখানে কিছু না। আমাদেরকে আগে ৭১ ধারণ করতে হবে, তারপর ২৪। আমরা সেই বিষয়কে একটু আমি বলতে চাই যে ৭১ বা ২৪ আমরা যাই বলি না কেন, এই যে ধারণ করতে হবে, এই প্রশ্নটা কেন বারবার আমাদের আসে? আমরা বিগত দিনেও দেখেছি যে এই প্রশ্নটি আসবে কেন? অবশ্যই বাংলাদেশের যিনি জন্মগ্রহণ করবেন তাকে অবশ্যই বাংলাদেশে বিশ্বাস করতে হবে। বাংলাদেশে যদি বিশ্বাস করতে হয়, অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের চেতনা, বাংলাদেশের এই যে মৌলিক যে বিষয়গুলো, সেগুলো তো বিশ্বাসই করতে হবে। এটি কেন আনতে হবে সামনে? এখানেই হচ্ছে কি আমাদের জন্য দুর্ভাগ্য, স্বাধীনতা এত বছর পরেও আমরা আসলে এখনও ৭১-কে ধারণ করতে হবে এই কথাটি আমার বলতে হচ্ছে। এটি আমার জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা দেখেন যে বিগত ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একটি গ্রুপ, একটি অংশ যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ৭১-এর যেই গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যা যাদের সরাসরি প্রত্যক্ষ মদদ এবং সরাসরি যাদের অংশগ্রহণ ছিল, তারা কিন্তু আমাদের এই স্বাধীনতা সংগ্রামকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ দিয়ে তারা কিন্তু চেষ্টা করছে যে এটি একটি ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, আমরা
পাকিস্তানে আমরা ভালো ছিলাম, এই রকমের একটা ন্যারেটিভ তারা বিল্ড আপ করার চেষ্টা করছে এবং তারা বারবার না 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 এই কথাগুলো আমি শুনতে মানে আমরা শুনতে কেউ মানে চাই না, কারণ হচ্ছে যে এই ধরনের বক্তব্য দিবে তাকে আইনের আওতায় নিয়ে হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে হবে, কিন্তু এই বক্তব্য আমরা চাই না। আমাদের কথা হলো যে এই অপরাধ করবে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তার বিরুদ্ধে সবাই সোচ্চার থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে এই ধরনের বক্তব্য এবং এই ধরনের বিশ্বাস কেউ এক্সপ্রেস করার সাহস কিংবা সুযোগ কেউ পাবে না। এটাই আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতা এত বছর পরেও আমরা এই জায়গাটাতে এক হতে পারছি না। আমাদের কোথাও আমাদের একটা সমস্যা, মত পার্থক্য হচ্ছে। কেউ কেউ এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, কেউ আমরা দেখছি যে 24কে অতিরিক্তভাবে গ্লোরিফাই করতে যে 71কে তারা একটু 71-এর সাথে 24-এর কোনো মিল নেই, কিন্তু আমরা দেখছি যে একটা মানে ন্যারেটিভ বিল্ড আপ করেছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমাদের একটাই হয়েছে, সেটা 71, এবং আমরা সেদিনই 71-এ আমরা স্বাধীনতা পেয়েছি। এটি যে 24 যেটি হয়েছে সেটি হচ্ছে কি আমরা একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে আমরা বাংলাদেশে বিতাড়িত করেছি এবং সেখান থেকে আমরা যেই বিগত 1.5 যুগ জুড়ে যে চলমান যে ফ্যাসিবাদের যে শাসনামল ছিল সেই শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়েছি। রাইট। যাই হোক, আমরা ডাকসু কেন্দ্রিক আলোচনায় যেতে চাচ্ছি। আসলে এই যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, আপনাদের এই যে শিক্ষার্থীদের কাছে এখন থেকে যাবেন আনুষ্ঠানিকভাবে, এর আগেও আমরা জানি যে আপনারা বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছে গেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, সেটি শুভেচ্ছা বিনিময় নামে যাই হোক না কেন, কিন্তু এখন আপনারা কি মেসেজটি নিয়ে যাবেন? আপনার দলেরও তো একটা মেসেজ আছে, কেননা ছাত্র দলের ডাকসু বলি আর যাই বলি সব কিছুই তো রাজনীতির অন্তর্গত, রাজনীতির বাইরে তো কিছু না। এখানে প্রত্যেকটি দলের ছাত্র সংগঠনগুলোই কিন্তু অংশ নিচ্ছে, কিন্তু যতই আমরা এটাকে অরাজনৈতিক বলার চেষ্টা করি কিন্তু এটা রাজনৈতিক। সুতরাং দলের নিশ্চয়ই একটি এজেন্ডা আছে, একটি মেসেজ আছে, যে মেসেজটি আপনারা শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, সেই মেসেজটি কি? দেখেন, আমাদের ডাকসু নির্বাচনে আমাদের প্রতিবদ্ধ যে বিষয়টি সেটি হচ্ছে কি আমরা প্রতিশ্রুতিতে নয় পরিবর্তনে আমরা বিশ্বাস করি। আমরা চেষ্টা করছি যে শিক্ষার্থীদের কাছে যাওয়ার। আমরা বারবার বলে আসছি যে আমরা বিগত সময়ে যে ফ্যাসিস্ট যে আমল রয়েছে তখন কিন্তু আমাদের যে ক্যাম্পাস সেটি কিন্তু ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল এবং ছাত্রলীগের আধিপত্য থাকার কারণে আমরা কিন্তু দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের ট্রমাটাইজড, যে ছাত্রলীগের যেই চরিত্র তারা দেখেছে, ছাত্রলীগের যে পৈশাচিক যে নির্যাতন তারা দেখেছে, মানসিক শারীরিক নির্যাতন তারা দেখেছে, এই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এখনও পর্যন্ত ট্রমাটাইজড। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু শিক্ষার্থীদেরকে বারংবার আশ্বস্ত করেছি যে ছাত্রলীগের যেই রাজনীতি ছিল, ছাত্রলীগের যেই কালচার ছিল, সেটি একান্তই ছাত্রলীগের বিষয়। ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের কল্যাণে এবং ছাত্র রাজনীতি মূলত ছাত্রদেরকে ঘিরেই ছাত্র রাজনীতি। এখানে এই বিষয়টিতে স্পষ্ট যে ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের অধিকাংশই তো সাধারণ শিক্ষার্থী। আপনি একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরুন আমরা প্রায় 40,000 শিক্ষার্থী যদি থাকে, সে সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকবে সর্বোচ্চ যদি আপনি কমিটি যদি ধরে টান দেন বিভিন্ন সংগঠন, সর্বোচ্চ 1,000 কিংবা 2,000 কিংবা 3,000। এর বাইরে যাদেরকে মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে তাদেরকে জোর করে বা কোনো না কোনোভাবে আনা হয়। সুতরাং 3-4 হাজারের বাইরে যারা থাকবে বেশিরভাগই তারা সাধারণ শিক্ষার্থী। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের যে ভীতি, তাদের ভেতরে যে অনাস্থা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতি, সে অনাস্থা দূর করতে হবে, পাশাপাশি তাদের ভেতরে এক ধরনের আস্থা তৈরি করতে হবে, এক ধরনের বিশ্বাস তৈরি করতে হবে, ভীতি দূর করতে হবে। সেটি তো আপনাদেরই দায়িত্ব। আপনারা যারা বড় ছাত্র সংগঠন আছেন, ছাত্র দলের মতো ছাত্রদল, এই মুহূর্তে ছাত্রদল বা শিবির, আপনাদেরই দায়িত্ব এই ধরনের ভীতিকে দূর করা। তো সে বিষয়ে আসলে আপনারা কি করেছেন? দেখেন, আমরা কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, সহনশীলতা রাজনীতি কিন্তু আমরা করে আসছি এবং আমরা শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদের যেই চরিত্র, ছাত্র রাজনীতির যে চরিত্র, ছাত্রলীগের যে চরিত্র, সেটি টোটালি মুদ্রার এপিট এবং ওপিট। আমরা শিক্ষার্থীদেরকে, আপনি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের আমরা দেখেছি সেখানে ছাত্রদল যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং কি আমাদেরকে এখন পর্যন্ত কেউ আমাদেরকে কখনো অভিযোগ দিতে পারেনি যে আমরা কাউকে জোর করে মিছিলে এনেছি, জোর করে তাদের কারো উপর নির্যাতন করেছি, জোর করে আমরা র্যাগিং করেছি। কোনো কিছু দিকতেই কিন্তু কেউ কোনো দিক থেকে প্রমাণ করতে পারবে না। তো আমরা যেই পরিবর্তনের আশা নিয়ে 5ই আগস্টের
যেই চেতনা, আমরা যেই আশা নিয়ে আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিষয়টিকে আমরা মনে প্রাণে ধারণ করি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করি এবং আশ্বস্ত করতে চাই এবং আমরা আশ্বস্ত করতেছি যে আমরা কোনো রকমের গণরুম, আমাদের বিপি প্রার্থী, জিএস প্রার্থী তারা বারবার বলে আসছে যে আমরা কোনো রকমের গণরুম, গেস্ট রুম কালচারে আমরা আর ফিরে যাব না। আমরা বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গেস্ট রুম, গণরুমের কবর রচনা করবে এবং সেই লক্ষ্যে আমরা আসলে কাজ করছি। আপনারা শিক্ষার্থীদের ভেতরে এক ধরনের কাউন্সেলিং, সেটা পার্সোনালি হতে পারে, দলগতভাবে হতে পারে, কিংবা এক ধরনের একটা আয়োজনের মধ্য দিয়ে, বিশাল আয়োজনের মধ্য দিয়ে একটা সেমিনার কক্ষে সেটি হতে পারে, যে শুধু ছাত্রদল ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করেনি কিংবা কাউকে মারেনি, এটা কিন্তু এক ধরনের একটা পলিসি, কিন্তু এর বাইরেও তো আপনাকে টানার জন্য শিক্ষার্থীদেরকে আপনার আদর্শ আপনারা যে আদর্শ আছে, আপনাদের 31 দফা 19 দফা বলি, আপনাদের রাজনৈতিক দর্শন, সেটি নিয়ে সেটির যে মানে সেটির যে ভালো ইতিবাচক যে দিকগুলো আছে, অবশ্যই সবগুলোই ইতিবাচক, সেই ইতিবাচক দিকগুলো নিয়ে আপনারা কখনো সাধারণ শিক্ষার্থীদের কাছে গেছেন বা কোনো কর্মসূচি নিয়ে গেছেন বা শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি আপনারা পালন করেছেন? জি অবশ্যই, জি আপনাকে ধন্যবাদ। যে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু খেলাধুলার আয়োজন করেছিলাম। আমরা শিক্ষার্থীদের জন্য আমরা আপনার ক্যাম্পাসের যে অভ্যন্তরীণ যে রাস্তাগুলো আছে তার সংস্কারের জন্য স্মারকলিপি দিয়েছি। আমরা খাবারের মান বৃদ্ধির জন্য স্মারকলিপি দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে আমরা যাতে শিক্ষার্থীদের সুবিধা হয় এবং যাতে শিক্ষার্থীদের খাবার মান উন্নত হয় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। এবং আমরা সবসময় যেই জিনিসটি আমরা প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে গিয়ে সবার আগে শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ, এবং সেই বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে আমরা কিন্তু প্রশাসনের সাথে বারবার বসেছি, বারবার আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি আসলে শিক্ষার্থীদের মন জয় করার জন্য। তাছাড়াও আমাদের ছাত্রদলের যে জিএস পদপ্রার্থী তানভীর বারী হামিম, সে কিন্তু ক্যাম্পাসে আপনার অনেকগুলো কর্মসূচি পালন করেছে। তার মধ্যে সে ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্প করেছে, মেয়েদের হলে হলে মেডিকেল ক্যাম্প করেছে, সে বেন্ডিং মেশিন নিয়ে কাজ করেছে, তারপরে যায় সে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে, ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এরকম আমাদের সংগঠনের নেতারা ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেকগুলো ইতিবাচক কাজ করেছে, যেগুলো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঠিক আছে, কিন্তু আরেকটি বিষয় আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি ঐতিহ্য ছিল, শিক্ষার মান উন্নত একটা শিক্ষা ব্যবস্থা ছিল, যেটি আসলে আন্তর্জাতিকভাবে সেটির ব্যাপক সুনাম ছিল। সেই শিক্ষা ব্যবস্থার যে মান সেটি কিন্তু হারিয়ে গেছে। আমরা কিন্তু দেখেছি বারবার যে আন্তর্জাতিক যে ইয়েগুলো, এটাকে কি বলে, যে লিস্টগুলো ছিল বা যে তালিকাগুলো প্রকাশ হয়েছে শিক্ষার মান বিবেচনায়, সেগুলোর কোথাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম খুঁজে পাওয়া যায়। এই নিয়ে বিগত দিনে বাংলাদেশের লিডিং পত্রপত্রিকাগুলো লেখালেখি হয়েছে, কিন্তু এর সমাধানটা কোথায় সেটি কিন্তু কেউ খুঁজেনি। সরকার বলেন, সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেউ কিন্তু এই বিষয়টি খুঁজেনি। কিন্তু মূল বিষয় যেটি, সেটি হলো যে আমরা জানি যে শিক্ষকরা অতিমাত্রায় রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া। তা আপনাদের ইশতেহারে কি এই বিষয়টি থাকবে যে শিক্ষকরা যাতে করে রাজনীতির ভিতরে না ঢুকতে পারে? এই তো ডাকসুরও একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, ডাকসু একটা বড় ভূমিকা পালন করতে পারে। এরকম কোনো ইশতেহারে আপনাদের এরকম কোনো পয়েন্ট আছে বা থাকবে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একসময় যে গৌরবান্বিত ইতিহাস ছিল এবং যে গৌরব ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি যে কীভাবে দিনের পর দিন নষ্ট হয়ে গিয়েছে। এবং আমাদের খুবই দুর্ভাগ্যজনক বিষয় সেটি হচ্ছে যে আমরা একসময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু তারা লিডিং পজিশনে ছিল, কিন্তু আমরা এত বছর পরে এসে কিন্তু আমরা সেই জিনিস ছিল, এখনো থাকবে, কিন্তু দুইটা থাকার মধ্যে তো পার্থক্য আছে। আরেকটা বিষয় হচ্ছে দুর্বৃত্ত তৈরি করছে, আর একটা হচ্ছে একজন মানবিক মানুষ তৈরি করছে। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলছি, এই যে শিক্ষকদের আমরা কিন্তু এই সময় বলে আসছি যে শিক্ষকদের ইভ্যালুয়েশনের যে সিস্টেম, এটা কিন্তু চালু রাখতে হবে। আমাদের ক্যাম্পাসে যে সমস্যা, আমাদের শিক্ষকদের কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বেচ্ছাচারিতা রয়েছে। তারা রাজনৈতিক কারণে আমরা তো বলে আসছি যে শিক্ষক রাজনীতিটা শিক্ষকদের মধ্যে একটা আপনার ফোরাম থাকতে পারে,
তাদের নিজেদের অবশ্যই। মতো করে তাদের তারা অধিকার আদায়ের অধিকার ফর্ম আদায়ের থাকতে পারে। জন্য। কিন্তু শিক্ষকদের রাজনীতিকে ব্যবহার করে বা শিক্ষকদের ক্ষমতা ব্যবহার করে যেই শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম সেটি যদি ব্যাহত হয়, তাহলে সেই শিক্ষক রাজনীতি কিন্তু আমরা চাই না। আমরা চাই যে শিক্ষকরা শিক্ষার ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সময় দিয়ে সর্বোচ্চ পাঠদানের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করবে। এবং আমরা কিন্তু বলে আসছি যে উৎপাদনমুখী শিক্ষা, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি এবং এমন একটি শিক্ষা ব্যবস্থা দাবি করে আসছি যে শিক্ষা ব্যবস্থাটি মূলত আমাদের উৎপাদনমুখী করবে। আমরা তাত্ত্বিক বিষয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন শেষ করে আমরা আবার সেই ক্লাস 6, 7, 8, 9 ম্যাথ করতে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অবশ্যই বিশ্বমানের করার জন্য, অবশ্যই তাদেরকে গবেষণা নির্ভর করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু তাদের যে ইশতেহারে কিন্তু সেটি প্রকাশ পাবে এবং শিক্ষার মান, গুণগত মান নিশ্চিতকরণ এবং তার সেটি ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু কাজ করবে। এবং অতীতেও আমরা বারবার প্রশাসনকে বলে আসছি, আমরা ভবিষ্যতেও বলবো এবং আমাদের ডাকসুর যে ইশতেহার আসবে সেখানেও কিন্তু এটি উল্লেখ থাকবে, আমি আশা করি। ধন্যবাদ। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রশ্ন হলো যে এই যে নির্বাচন, 9 তারিখ নির্বাচন, আসলে এই নির্বাচনে ছাত্রদল কেন মনে করে যে ছাত্রদল, নিশ্চয়ই আপনি ছাত্রদলের একজন সম্পাদক প্রার্থী, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, আপনি কেন মনে করেন যে, আপনি এটা খুব অল্পতে বলবেন, অল্প সময় 1-2 মিনিটের মধ্যে, যে কেন মনে করেন যে, কনক্রিট 2-3টা কারণ বলবেন যে কেন আপনারা মনে করেন যে আপনারা বিজয়ী হয়ে আসবেন, আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বর্তমানে ক্যাম্পাসের যে পরিস্থিতি এবং এই যে ডাকসু নির্বাচনের যে একটা আমেজ, এই আমেজটা কিন্তু বিগত 17 বছরে যারা লড়াই সংগ্রাম করেছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু এই যে একটি 5ই আগস্ট বাংলাদেশে ঘটেছে এবং এই 5ই আগস্ট ঘটার পিছনে যাদের সর্বোচ্চ ত্যাগ, সংগ্রাম, তিতিক্ষা রয়েছে এবং তার সাথে শিক্ষার্থীদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তাদেরকে আমরা মনে করছি শিক্ষার্থীরা বেছে নেবে। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম রয়েছে, তারা তাদের নিজের জীবনকে বাজি রেখে তারা সংগ্রাম করেছে, তারা তাদের শিক্ষা জীবনকে ব্যাহত করে শুধুমাত্র মানুষের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে যেয়ে তারা গুমের শিকার, খুনের শিকার, গ্রেপ্তার, নির্যাতন, এমন কোনো নির্যাতন নেই যে তাদের উপর করা হয়নি। আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত প্রজ্ঞাবান, তারা তাদেরকেই বেছে নেবে যারা বিগত সময়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছে, যারা বিগত সময়ে শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছে, যারা বিগত সময়েও শেখ হাসিনাকে খুনি বলেছে, তাদেরকেই শিক্ষার্থীরা বেছে নেবে এবং শিক্ষার্থীরা তাদেরকে রেকগনিশন হিসাবে তাদেরকে ভোট দিবে। আর আমি মনে করি বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু বিগত সময়ে সবসময় রাজপথে ছিল, হাসিনা রেজিমের বিরুদ্ধে ছিল, আমি মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নিয়ে তারা আমার ভোট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে জয়ী করবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার সময় দিয়েছেন। আমরা আমাদের এখানে শেষ করতে হচ্ছে আমাদের আলোচনা। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।